Hello dear students, welcome to my classes, welcome to my channel Yourself by নন্দিতা ঘোষে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। অনেকদিন পরে দেখা হওয়া, বাড়ির কিছু কাজের জন্য আমার পুরো এক সপ্তাহে সকল জায়গায় ক্লাসেস বন্ধ ছিল এবং আমার চ্যানেলেও ক্লাসেস বন্ধ ছিল। এটা আমার বলা দায়িত্বের মধ্যে পড়ে, তার জন্যই আর কি বলা। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এবং যে বিষয়টা জানানো সেটা হচ্ছে যে আমরা আজকে যে বিষয়টা করব সেটা হচ্ছে 9th ক্লাসের আরো একটা নতুন টপিক, যেটা হচ্ছে বাংলার ওপরে। অর্থাৎ তোমরা অনেকেই জেনে থাকবে যে আমি তোমাদেরকে বাংলার সম্পর্কে পড়াশোনা করিয়ে থাকি। প্রথমেই অনেকগুলো কথা বললাম, অনেকের মনে হতে পারে যে এতগুলো কথা বলার কি প্রয়োজনীয়তা, বা ক্লাস শুরু না করে কি বিষয়। এটা আমার বলে দেওয়া কর্তব্যের মধ্যে পড়ে যে আমি তোমাদের বাংলা এবং সিডিপি বিষয়ে গাইড করে থাকি এবং আমার নাম নন্দিতা ঘোষ। যারা আমাকে নতুন দেখছেন বা যারা আমার চ্যানেলে পুরো, তাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। বারবার করে বলছিলাম, একটু না অনেকটা এই সময় দাঁড়িয়ে অনেকটা ক্লাস অফ করার কারণে আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। এবার থেকে প্রত্যেক সপ্তাহে যেরকম করে প্রত্যেকদিন আমরা চেষ্টা করেছিলাম, 3 দিন, অর্থাৎ আমি তোমাদের বলেছিলাম বুধ, শুক্র এবং শনিবার দিন আমি চেষ্টা করব। চেষ্টা করব না, প্রপারলি আমি তোমাদের বলতে পারি যে এই 3 দিনই আমি তোমাদের আপাতত করে বাংলার ক্লাস, এসএলএসটি বাংলার ক্লাস দেওয়ার চেষ্টা করব, কারণ এটা ভীষণ হাই এবং পিক পয়েন্টে রয়েছে। এছাড়া তোমাদের সিডিপির যে ক্লাসটা আছে সেটা যে কোনো একদিন আমি তোমাদেরকে আপলোড করে দেব বা দেওয়ার চেষ্টা করব। এবং আমি তোমাকে এইটুকুনি অ্যাসিওর করতে পারি এই বিষয়ে যে আমরা যখন সিডিপি ক্লাস তোমাদের সাথে শেয়ার করব বা আমি যখন নির্দিষ্টভাবে শেয়ার করব, সেগুলো তোমার পরীক্ষা, তুমি যে কোনো পরীক্ষায় বলো না কেন যেগুলোতে দিতে যাও, সেটা সিডিপি ক্লাসে আলোচনা করব। সে প্রত্যেকটা পরীক্ষা তুমি সঠিকভাবে দিতে পারবে এবং করতে পারবে, এবং সেখান থেকে পরীক্ষাটা তুমি দিতে পারবে এইটুকুনি। অনেকে আমাকে বলে থাকেন যে আমি কেন পেড সেকশন অ্যালাউ করছি না, সে বিষয়ে আমি কিছু কিছু কথা বলবো। আগে এই বিষয়ে একটু বলে নিই। প্রথম কথা, আহ আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা বাংলার ক্লাস, আপনি দেখে বুঝতে পারছেন, এবং এসএলএসটি 2025-এ অনেকের কাছে এটি ভীষণ সমালোচনাপূর্ণ একটা জায়গা হতে পারে, কিন্তু আমি বলে রাখি যারা পজিটিভলি এগোতে পারবেন তাদের জন্য এই ক্লাসেস গুলো। এবং এখানটায় যেটা চেষ্টা করা হবে বাংলার ক্লাসে, মোটামুটি ভাবে প্রত্যেকটা গল্প এবং কবিতা 9, 10, 11, 12, আমি চেষ্টা করবো 11, 12-কে রাখার, কারণ আপনি বুঝতেই পারছেন 11, 12-এর সিলেবাসটা বহুত বড়, এবং আমি চেষ্টা করব সেগুলো রাখার। কিন্তু প্রথমে আমরা 9, 10 সিলেবাস যতটুকু আছে, প্রত্যেকটা বই, উপন্যাস এবং তার সাথে সাথে ব্যাকরণের পাঠ এবং তার সাথে সাথে সাহিত্য ইতিহাসের পাঠ, প্রত্যেকটা ফ্রি অফ কস্ট দেখার চেষ্টা করব। আপনার মনে হতে পারে যে এগুলো হয়তো কোনো বাণিজ্যিক প্রসূত ইন্টেন্সিটি নিয়ে তৈরি হতে পারে, একেবারেই না। আমি সেক্ষেত্রে বলে রাখি যে আমার চ্যানেলে করা যে কোনো ক্লাস, অর্থাৎ বি অরসেল বাই নন্দিতা ঘোষের চ্যানেলে করা যে কোনো ক্লাস আমার তরফ থেকে ফ্রি অফ কস্ট, এবং সেটা কোনো ধরনের কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নয়, এটুকুনি আপনাকে আমি এশিওর করতে পারি। সকলকে অনেক অনেক ওয়েলকাম। অনেকদিন পরে ক্লাসে যুক্ত হওয়া, তাই অনেকগুলো কথা বলা। আজকে যে ক্লাসটি হবে সেটা বাংলা ক্লাস হবে এবং বাংলার এটি 3 নম্বর ক্লাস। এর পরে থেকে শুক্রবার, শনিবার এবং বুধবার করে লাইভ না হলেও আপনি রেকর্ডেড ভার্সনে এই চ্যানেলে বসে আপনি আপনার ক্লাসে তৈরি করতে পারেন। একটু আমার উপর বিশ্বাস রাখবেন, আমি চেষ্টা করব আপনাদের পুরোদমে সাহায্য করার। আপনারা অনেক বেশি পড়াশোনা করেন আমি জানি, কিন্তু সেই পড়াশোনার ধাপকে আরো একটু বেশি এগিয়ে দেওয়ার জন্য, কোনো কিছু বিশেষভাবে শেখানোর জন্য নয়, শেখানোর পদ্ধতিটাকে আরো একটু বেশি সমৃদ্ধ করার জন্য আমার এই ক্লাসগুলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অনেকের কাছে নতুন হতে পারি, অনেকের কাছে পুরনো, আমি বারবার করে যেটা বলি, তারা সকলে আহ দেখবেন এবং তারপরে নিজেদের কমেন্ট করবেন এবং নিজের ভ্যালুয়েবল টাইমগুলো এখানে স্পেন্ড করতে পারেন পড়াশোনার দিক থেকে। সকলকে আহ সাথে রেখে আমরা এবার ক্লাসের দিকে এগিয়ে যাই। আমাদের আজকে 3 নম্বর ক্লাস এবং নবম শ্রেণী। আপনি দেখতে পাচ্ছেন এই 3 দিনই দুপুর 2টোর দিকে, আমি একটু টাইমটা বলে দিই, দুপুর 2টোর দিকে আপনাদের ক্লাসটি আপলোড করার চেষ্টা করা হবে এবং প্রত্যেকটা ক্লাস আপলোড হবে। যদি বলা হয়ে থাকে তাহলে আমি এটাকে এমসিকিউ টেস্টের মাধ্যমে কি করে নিজেকে যাচাই করব, আমি চেষ্টা করব যে আপনাদের যে কটা গল্প বা কবিতাই আমি দেখিয়ে দিই না কেন, সেই প্রত্যেকটা গল্প এবং কবিতা আমি এখানে একটি ক্লাসের মাধ্যমে সেটাকে কোয়েশ্চেন আনসার আকারে আলোচনা করা। একটা একটা করে করার থেকে বেটার 2-3টে করে করে তারপরে সপ্তাহের শেষে একটা পরীক্ষার মতো অ্যারেঞ্জ করে আপনাদের সাথে আলোচনা করার। লাইভ ক্লাস নিতে পারছি না কারণ আমি বিভিন্ন জায়গায় ক্লাস করে থাকি, সেটা আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, অনেকের কাছে না জানাও থাকতে পারে। আমি চেষ্টা করব
নিজের সময় মতো একটু লাইভ ক্লাস করা, ঠিক আছে? এবং অবশ্যই আপনাদের সাথে আলোচনা করে। আজকে যে টপিকটা থাকছে সেটা হচ্ছে নবম শ্রেণীর ইলিয়াসের নামে একটা গল্প, যেটা লিও টলস্টয়ের লেখা। আপনারা সকলেই জানবেন এবং অলরেডি হয়তো অনেকে পড়ে ফেলেছেন। আরো একবার আমার সাথে একবার পড়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের যতটুকু পড়া হয়েছে ততটুকু আরো একটু রিভাইজ হবে। জানার পরিধির সাথে আমরা একটু আলোচনা করব কি কি গুলোকে দেখছি সেগুলো। এবং আপনাদের অনেকের মনে হতে পারে এগুলো প্রত্যেকটা বিষয় পড়ে দেখা কিসের জন্য। আমাদের প্রচুর টিচার্সরা আছেন যারা বিশেষ টিচার, তো তাদের জন্য প্রত্যেকটা বিষয়কে পড়ে দেখানো এবং আমাদের সাধারণ স্টুডেন্টের জন্য আমাদের নিজেদের পড়তে মনে হবে যখন আমি এই নির্দিষ্ট বইটি যখন খুলবো এবং পড়তে শুরু করব, তখন দেখবেন অনেকেরই মনে হবে যে এই গল্পগুলো তো আমরা সকলেই পারি, পড়ার কি দরকার। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বইগুলো পড়া আপনাদের সুবিধার্থে, যে কোনো সময় ট্রেনে বাসে আপনারা সকলেই অনেকে কাজের সঙ্গে যুক্ত থাকেন, অনেকে স্টুডেন্ট আছেন, তাদের প্রত্যেকের জন্য বইগুলোর প্রত্যেকটি অংশ পড়ে আমরা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো সকলকে ওয়েলকাম অনেক ক্লাসে। অনেকটা সময় নিয়েছি আজকে প্রথম বিষয়টাকে বলার জন্য এবং বোঝানোর জন্য। ক্লাসগুলো রেগুলারলি চলবে, এইটুকুনি আপনাকে বলতে পারি। সকলকে অনেক ওয়েলকাম আরো একবার আমার ক্লাসে। শুরু করা যাক আজকের ক্লাস, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন নবম শ্রেণীর ইলিয়াস নামক গল্পটি আমরা আজকে পাঠ করব এবং সে তেইটি কি লিখছে, কে লিখছেন? লিও টলস্টয় লিখছেন। লিও টলস্টয় সম্পর্কে আরো আমরা বিভিন্ন ধরনের কথা বলবো, কিন্তু আজকে পাঠ্যসূচিতে আমরা প্রথমে পড়বো এবং চেষ্টা করব, এখানে আমি আপনাদের সবসময় বলে রাখি যে এখানে যে তারকা চিহ্নগুলো রয়েছে আমাদের এই প্রত্যেকটা বিষয়ে পাঠ্য রয়েছে। তারকা চিহ্ন নিচে অনেক জায়গায় বইয়ের ক্ষেত্রে দেখবেন নিচে লেখা আছে যে এই নির্দিষ্ট বিষয়গুলো আপনার পাঠ্য। সেই নির্দিষ্ট বিষয় আপনার পাঠ্য না। আপনি যেহেতু টিচার, আপনাকে বইয়ের প্রথম থেকে শুরু থেকে একেবারে শেষের শেষ অংশ পর্যন্ত আপনাকে পড়াশোনা করতে হবে। চলে আসি তারপরেরটায়। কি বলছে একটু দেখে নিই। আশা করছি আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন, অসুবিধা হবে না। গল্পতে কি বলছে? গল্পটি হচ্ছে ইলিয়াস। এগুলো প্রত্যেকটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বইটি রয়েছে সেখান থেকে নেওয়া, তাই পেজ সংখ্যা হয়তো আপনি দেখতে পারবেন, একটু পিডিএফ এর পেজ সংখ্যা দেওয়া রয়েছে পাশে, হ্যাঁ। উফা প্রদেশে সরাসরি গল্পে প্রবেশ করছি। উফা প্রদেশে কোথায় রয়েছে? উফা প্রদেশে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই প্রত্যেকটা বিষয় আমাদের জন্য ইম্পর্টেন্ট। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাকশিক বসবাস করতেন। শির কিস, একটু ক এবং শয়ে আমার অসুবিধা আছে। বাস্কিক বসবাস করতো খুব ভালো করে, এবং এখানে একটা অসম চিহ্ন রয়েছে কিন্তু শয়ের নিচে, খুব ভালো করে বুঝবেন। কোথায় বসবাস করতো? উফা প্রদেশে বসবাস করতো। ইলিয়াস তার নাম ছিল এবং তিনি একজন কি ছিলেন? বাস্কির ছিলেন। খুব ভালো করে বুঝবেন। তারপরে কি বলছে দেখুন, ইলিয়াস বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মা মারা গেল। এখানে আপনাকে কি মনে রাখতে হবে? ইলিয়াসের বিয়ের কিন্তু 1 বছর পরে তার বাবা মা মারা গিয়েছিলেন। বাবা মা যখন মারা গেল তখন তিনি না ছিলেন ধনী না দরিদ্র, তিনি তখন কিন্তু ধনী বা দরিদ্র কিছুই ছিলেন না। এইবারে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, এখান থেকে 3টে বিষয় আপনি মাথায় রাখলেন। তার তখন 7টা ঘটকি ছিল, 2টো গরু ছিল এবং 20টা ভেড়া ছিল। কিভাবে মনে রাখবেন আপনি? 7টি ঘটকি, 2টো গরু এবং আমাদের 20টি কিন্তু ভেড়া ছিল। আপনি 722 ওয়ার্ডটাকে কিন্তু মাথায় রাখতে পারেন। এবারে আপনার মনে হতে পারে ঘটকি, গরু এবং ভেড়া তিনটেই একটা সিকোয়েন্সে নেওয়া রয়েছে, সেইটুকুনি আপনি যদি মনে রাখতে পারেন। আমাদের ঘোড়া বা ঘটকি আপনি বলতে পারেন। আমি ঘটকি লিখবো, ঘোড়া লিখবো না। ঘটকি বানানটা দেখবেন। ঘটকি 2টো ছিল আমাদের, এখানে গরু বানানটাও দেখুন আলাদা একটু, এবং 20টি আমাদের কি ছিল? 20টি ছিল ভেড়া। এটা পরবর্তী সময় গিয়ে নাম্বারটা কিন্তু চেঞ্জ হবে। আপনি এখানে 722 হিসাবে মনে রাখতে পারেন, পরে একটু শূন্য দিয়ে মনে রাখবেন। 7টি ঘটকি ছিল, 2টো গরু ছিল এবং 20টি ভেড়া কিন্তু আমাদের এখানে ছিল। কি বলছে? 7টি ঘটকি, 2টো গরু এবং 2টো ভেড়া ছিল। যা কিছু বিষয় সম্পত্তি, তার যা বিষয় সম্পত্তি ছিল সেটা এটাই ছিল, এবং তার বিয়ের 1 বছর পরে তার বাবা মা মারা যায়। তিনি উফা প্রদেশের বসবাসকারী একজন বাস্কির ছিলেন এবং তার নাম ছিল ইলিয়াস। হলো বিষয়টা, এই অবধি আপনাকে মনে রাখতে হবে। এই মুহূর্তে 4-5টা লাইন পড়ে আমরা এটা পেলাম। কিন্তু ইলিয়াস সুব্যবস্থা তার সম্পত্তিতে কিছু কিছু করে বাড়াতে লাগলো। সে এবং তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে উঠে সকলের পরে ঘুমোতে যায়।
সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। এইভাবে ৩৫ বছর, কত বছর, ৩৫ বছর তারা কিন্তু খাটাখাটনি করছে আমরা দেখতে পেলাম। ৩৫ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো। তখন তার ২০০ ঘোড়া, এই যে চেঞ্জ হচ্ছে সেটা বলছিলাম আপনাদের, ২০০ ঘোড়া এবং ১৫০ গরু এবং মোষ। এখানে যে সংখ্যাটা আছে সেটা আমাদের গরু এবং মোষের কথা রয়েছে, ঠিক আছে, মোষ। ঠিক আছে, তারপরে যে সংখ্যাটা পাবো প্রায় ১২০০-র মতো আমাদের কি পাচ্ছি, ভেড়া পাচ্ছে। আমি প্রায় কথাটা ব্যবহার করলাম, কিন্তু প্রায় কথাটা আমাদের এখানে লেখা নেই, এটুকুনি আপনাদের বলে দেওয়ার বিষয়। কি কি পেলাম তাহলে? আমাদের এখানে ২০০ ঘটকি রয়েছে। যখন ৩৫ বছর পরের কথা বলা হচ্ছে তখন আমরা ২০০ ঘোড়া পেয়েছি, আমরা ১৫০-র মতো গরু মোষকে পেয়েছি এবং ১২০০-র কাছাকাছি ভেড়াকে কিন্তু পেয়েছি। ঠিক আছে, ১২০০ ভেড়া। প্রথমে যেটা ছিল ৭,৭২২কে মনে রাখলেই হবে। ৭,২২০ও আপনি মনে রাখতে পারেন, ৭২২কে মনে রাখা অনেক বেশি ইজি। কেন? সাতটি আমাদের ঘটকি ছিল, অর্থাৎ ঘোড়া আপনি বলতে পারেন, আর দুটো হচ্ছে গিয়ে আপনাদের গরু ছিল এবং ২০টি হচ্ছে গিয়ে ভেড়া ছিল। পরবর্তী সময় কি দেখা গেল? ২০০টি ঘটকি দেখা গেল, ১৫০টি গরু মোষ দেখা গেল এবং ১২০০-র কাছাকাছি কিন্তু আমাদের ভেড়া দেখা গেল। ৩৫ বছর পর, খুব ভালো করে মনে রাখবেন। কি বলছে তারপর? ভাড়াটে মজুররা তার গরু এবং ঘোড়ার দেখাশোনা করে। ভাড়াটে মজুরানীরা দুধ দই এবং কুমিশ, মাখন আর পনির তৈরি করে। এগুলো মোটামুটি ভাবে আপনি মনে রাখতে পারেন গল্পের খাতিরে। মোট কথা হলো ইলিয়াস তখন খুব বলবালাও, মানে ভালো অবস্থায় এরকম বলতে পারেন। পাশাপাশি সকলেই তাকে ঈর্ষা করে, বলে ইলিয়াস ভাগ্যবান পুরুষ, ওর কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরার দরকারই নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এক জায়গায় দেখেছিলাম এই কোয়েশ্চেনটা কিন্তু তুলে এসেছিল, মানে অ্যাজ আ কোড অ্যান্ড কোড এসেছিল, ইলিয়াসের তো আর মরার দরকারই নেই। এই কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা আপনাকে, ওর তো মরার দরকারই নেই, আমি যদি কেবলমাত্র এইটুকুনি লাইনকে যদি নিই তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে যদি ইলিয়াস কে কার মরার কথা বলা হয়েছে, আপনাকে বলতে হবে ইলিয়াসের মরার কথা বলা হয়েছে। হতে পারে গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, গল্পটির লেখক কে ছিলেন, এটি লিও টলস্টয় ছিলেন। কারা বলছেন? এখানে প্রতিবেশীরা কিন্তু বলছেন। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের যিনি ইলিয়াস ছিলেন তিনি কিন্তু নিজেদের ৩৫ বছর খাটাখাটনির মাধ্যমে নিজে একটা ভালো জায়গায় পৌঁছেছিলেন। তার জন্য এখান থেকে আমরা প্রচুর কিন্তু তথ্য পেয়েছি। প্রথমে উফা প্রদেশের তথ্য পেয়েছি, দ্বিতীয়ত তিনি একজন বাস্কির ছিলেন, তার নাম ছিল ইলিয়াস। প্রথম যখন তিনি বিয়ে করেন তার ১ বছরের মধ্যে তার বাবা মা মারা যায়। দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা গরু মহিষের কথা। গরু মহিষটা কিরকম? প্রথমে যখন আমরা দেখছি তখন তার কাছে ৭টি ঘটকি ছিল, ৭২২ কথাটাকে মনে রাখবো। ৭টি ঘটকি ছিল, দুটো গরু ছিল এবং তার কাছে ২০টি ভেড়া ছিল। তার পরবর্তী সময় দেখতে পাচ্ছি ৩৫ বছর তারা খাটাখাটনি করেছেন এবং খাটার পরে কি দেখা যাচ্ছে, তার কাছে ২০০ খানা কিন্তু আমাদের ঘটকি রয়েছে, অর্থাৎ ঘোড়া রয়েছে। ১৫০টি গরু এবং মোষ, নির্দিষ্ট ভাবে বলা হয়নি, ১৫০টি গরু এবং মোষ রয়েছে এবং তারপরে ১২০০টি কিন্তু ভেড়া দেখা যাচ্ছে। এবং শেষে আমরা এটা দেখতে পাচ্ছি তারা কিন্তু বেশ ভোলবালা অবস্থায় ছিলেন, অর্থাৎ ভালো অবস্থায় ছিলেন। তার পাড়াপড়শিরা তার উপর ঈর্ষা করতেন এবং তারপর দেখা যাচ্ছে যে এক একজন তার উপর সম্পর্কে মন্তব্য করছেন তিনি খুব, ইলিয়াস তো খুব ভাগ্যবান পুরুষ এবং তার কিন্তু কোনো মরার দরকারই নেই। ঠিক আছে, এই অবধি আমরা প্রথম পেজে পেলাম এবং এখানে আমরা নাম পেয়েছি এবং আমাদের নির্দিষ্ট গল্পের কিন্তু লেখকের নামকে পেয়েছি। ঠিক আছে, সকলেই ক্লিয়ার আশা করছি। চলে যাব আমরা পরের পেজে, সরি, একটু পরের পেজে দেখবো। ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসলো। এটা কার কথা বলা হচ্ছে? ইলিয়াসের কথা। তারপর কি বলছে দেখো, সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। সে যখনই আসুক কুমিজ, চা, শরবত, মাংস সবকিছু সময়ই হাজির হয়। অতিথি এলেই একটা বা দুটো ঘোড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে খটকিও মারা হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবেন। এইখানে ইম্পর্টেন্ট তার পুত্র এবং কন্যার সংখ্যা কত ছিল সেটা একটু দেখানো হয়েছে। ইলিয়াসের দুটি ছেলে ছিল। কটি ছেলে ছিল? দুটি ছেলে ছিল। অনেকে দেখতে অসুবিধা হতে পারে তাদের জন্য আমি একটু পাশে লিখে দিচ্ছি, এবং একজন কিন্তু মেয়ে ছিল। ঠিক আছে, খুব ভালো করে বুঝবেন ইলিয়াসের কিন্তু ৩ সন্তান ছিল, যদি টোটালি জিজ্ঞেস করা হয় ৩ সন্তান ছিল, কিন্তু ছেলে ছিল দুটি এবং একটি ছিল মেয়ে। তারপর কি বলছে দেখো, সকলেরই বিয়ে হয়ে গেছে, মানে প্রত্যেকেই বিবাহিত। ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তখন কাজ করতো, গরু এবং ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েশি হয়ে উঠলো। আয়েশি কথার অর্থ তারা কাজকর্ম করতে অলস হয়ে উঠলো এবং কি বলবো ওটাকে, বিলাসিতার স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো, এরকম বিষয়টা। বড়টি এক মারামারিতে মারা পড়লো। খুব ভালো করে বুঝবে যে বড় যে ছেলে ছিল সে কিন্তু, বড় ছেলে মারা গিয়েছিল কিন্তু মারামারিতে, বড় ছেলে মারা গিয়েছিল
কিসে? মারামারিতে। তারপরে দেখো কি দেখা গেল, তারপরে বলছে ছোটটি এমন ঝগড়াটে বউ বিয়ে করলো যে তার বাপের আদেশে অমান্য করতে শুরু করলো। ছোটজন বাপের আদেশ অমান্য করতে শুরু করেছিল, বিয়ে করে ঝগড়াটে বউ এনেছিল। ফলে ইলিয়াসের বাড়িতে তাদের থেকে, ইলিয়াস কিন্তু তার নিজের বাড়ি থেকে তাদেরকে কিন্তু তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াস তাকে একটি বাড়ি দিল এবং কিছু ঘোড়া এবং গরুও দিল। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো। তারপরে ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো ভেড়া মরে গেল। কি হলো তারপরে? তাহলে ভেড়ার পালে কিন্তু মড়ক লাগলো। তারপর কি বলছে, তার পরের বছরই দেখা গেল দুর্ভিক্ষ, খড় পাওয়া গেল না একেবারে। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মারা গেল। তারপর কিরবিজরা, ইম্পর্টেন্ট, কারা ঘোড়াগুলোকে, ভালো ভালো ঘোড়াগুলোকে কারা চুরি করে নিয়ে গেছিল, তারা কিন্তু কিরবিজরা। আমি একটু জুম করে দিচ্ছি, সুবিধা হবে, আমারও সুবিধা আপনাদের সুবিধা, তবে দাগ কাটা যায় না, এটাই হচ্ছে জুম করার অসুবিধা। কিরবিজরা তার সবচেয়ে ভালো। একটু দেখুন, একটা ছোট্ট হ্যান্ড পুরো স্ক্রিনে দেখা যাচ্ছে। এই স্ক্রিনের মাধ্যমে আপনারা একটু দেখতে পারেন, যদি আমি একটু যেগুলো ইম্পর্টেন্ট আমি লিখে দেবো, আদারওয়াইজ এই হাতের মাধ্যমে দেখুন, জুম করলে দেখতে আপনাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। তো তার সবচাইতে ভালো ঘোড়াগুলো কিন্তু চুরি হয়ে গেল কার? আমাদের ইলিয়াসের। কারা নিল? তারপরে কিরবিজরা নিয়েছিল, কিরবিজরা কিন্তু নিয়েছিল ঘোড়াগুলোকে। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো। যার যত যত তার অবস্থা পড়তে লাগলো, ততই তার শরীরের জোরও কমতে লাগলো। এমনি 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরম অবস্থায় নেমে গেল। খুব ভালো করে বুঝবেন কত বছর বয়সে এটা হয়েছে। আমি একটু লেখার চেষ্টা করব। আমাদের এটা কিন্তু 70 বা আমাদের 70 বছর বয়সে কি হয়েছে, 70 বছর বয়সে কিন্তু ইলিয়াস কিন্তু দুর্দশার চরম সীমায় নেমে গেল। কারণ কি? দুর্দশার চরম সীমায় নেমে গেল তার কারণ হচ্ছে, যখন সে তার ঘোড়ার ইসেতে মড়ক লাগলো, তার ঘোড়াগুলো কিরবিজরা চুরি করে নিয়ে গেল, বড় ছেলেটি মারা গেল, ছোট ছেলেটি বিয়ে করে ঝগড়াটে বউ আনলো, আলাদা হলো। তারপরে বিভিন্ন স্টেপস এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো, এবং 70 বছর বয়সে কিন্তু যা তার অবশেষ সম্বল ছিল সেগুলো সব বিক্রি করে দিল। কি হলো? পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরম অবস্থায় নেমে আসলো। আসল অবস্থা বুঝে ওঠার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। এবং দেখা যাচ্ছে কি, মধ্যে শুধু রইলো শুধু কাঁধে একটা বোঁচকা, এবং কি বলছে, সম্বলের মধ্যে রইলো তার কাঁধে একটি বোঁচকা, তাতে ছিল একটি পশমের লোমের একটি কোট, টুপি, জুতো আর বুট, এবং তার সাথে বৃদ্ধ স্ত্রী শাম সেমাঘি। ইম্পর্টেন্ট জায়গা, আপনারা একটু দেখবেন, এই জায়গাটা ইম্পর্টেন্ট, তার স্ত্রীর নাম এখানে দেওয়া রয়েছে তার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু দেখবেন কি বলছে তারপর, বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেলে। এখানটা মনে রাখার মধ্যে তার শেষ সম্বল বা একটি বোঁচকাতে তার কি কি ছিল এটা মনে রাখবেন। কি কি ছিল? একটি লোমের তৈরি, একটু দেখিয়ে দিই, অসুবিধা হতে পারে অনেকের, একটু হাইলাইট করে দেখিয়ে দিই। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে শামসেমাগি, এবং তাদের বোচকার জায়গাটা, বোচকার মধ্যে কি কি ছিল? তাতে একটি লোমের তৈরি কোট, টুপি ছিল, জুতো ছিল, বুট ছিল, এবং তার স্ত্রী শামসেমাগি কিন্তু তার এই জায়গায় কিন্তু সঙ্গ দিয়েছিলেন, ঠিক আছে? আমরা একটু সরে গিয়েছি, একটু জুম করে নিই। তারপরে তার প্রতিবেশী মোহাম্মদ শাহ কিন্তু তাদের ওপরে কিন্তু করুণা হয়েছিল। প্রতিবেশীর নাম ইজ ইম্পর্টেন্ট ফর আস, আমাদের পরীক্ষার জন্য। মোহাম্মদ শাহ, খুব ভালো করে নামগুলো মনে রাখবেন। কত বছর বয়সে তিনি গৃহছাড়া হলেন, অর্থাৎ দুর্দশার চরম অবস্থায় নেমে এলেন। তার সঙ্গে একটি বোচকায় কি কি ছিল? তার স্ত্রীর নাম ছিল শামসেমাগি, এবং মোহাম্মদ শাহ তার প্রতিবেশী ছিলেন, তারই কিন্তু তাদের ওপর করুণা হয়েছিল। সে নিজে ধনী নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে আর লোকও ভালো। ইলিয়াস অতিথি বাৎসল্যতার কথা স্মরণ করে খুব দুঃখ হলো, বলল, ইলিয়াস তুমি আমার বাড়িতে এসে আমার সঙ্গে থাকো। ইম্পর্টেন্ট লাইন, কারণ কি কোথাও আপনাকে জিজ্ঞেস করতেই পারে বা লাইন ধরে তুলে দিতেই পারে। কে বলেছিল? প্রথমত মোহাম্মদ শাহর করুণা হয়েছিল, এবং তিনি কি বলেছিলেন যে ইলিয়াস আমার বাড়ির সঙ্গে এসে থাকো, বাড়িতে এসে থাকো। এই কথাটা কে বলেছিল? তার প্রতিবেশী মোহাম্মদ শাহ কিন্তু তাদেরকে এই কথাটি জানিয়েছিলেন, ঠিক আছে? তারপর কি বলছে দেখো, যে বুড়িকে নিয়ে এসো, এবং আমার যতটা ক্ষমতায় কুলায়, অর্থাৎ কার ক্ষমতায় কুলায়? মোহাম্মদ শাহ যতটা ক্ষমতায় কুলায়, গ্রীষ্মে আমার খেতে তরমুজ খেতে কাজ করবে, এবং শীতকালে ঘোড়া এবং গরুগুলোকে খাওয়াবে। শামসেমাকে খটকি গুলোকে ধুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে, আমি তোমাদের দুজনকে খাওয়া পড়া দেবো। এছাড়া যদি কোনো কিছু লাগে
বলবে তাও দেব। ইলিয়াসের প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে খুব ভালো করে দেখবে। মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুর হিসাবে কাজ করতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সয়ে গেল। যতটা পারতো কাজ করতো আর থাকতো। বুড়ো বুড়ি রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটি দুরবস্থা দেখে মোহাম্মদ শাহ দুঃখ হতো। শেষে কি বলছে, একদিন মোহাম্মদ শাহর বাড়িতে একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তাদের বাড়িতে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটি ভেড়া এনে মারতে বলল। যারা অতিথি এসেছিলেন তাদের জন্য কি মারা হয়েছিল একটু দেখে রাখবেন, তাদের জন্য কিন্তু একটু ঘোড়া মারা হয়েছিল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিশে হাত দিল। ঠিক আছে, এই অবধি ছিল আমাদের আহ এই পেজটি। তারপরে কি বলছে আমরা একটু জুম করে আবার একটু দেখার চেষ্টা করব। পরের গুলো দিল। মেঝে কম্বলের উপর পাতা, কি পাতা রয়েছে? মেঝে কম্বল পাতা রয়েছে। কুষাণের গৃহস্বামীর সাথে অতিথিরা বাটি থেকে কুমিশ পান করে গল্প করছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহর অতিথি বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল, তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? এইগুলো যেগুলো আপনাদের কোডে দেওয়া রয়েছে লাইনগুলো, চেষ্টা করবেন প্রত্যেকটা কোডের লাইনকে দেখে রাখার। কারণ বলা যায় না কোথা থেকে প্রশ্ন আসে, এবং আহ আহ, যেটা আমাদের কাছে হয়তো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে না, সেটা কিন্তু তাদের কাছে মনে হতে পারে, বা জেনে রাখা মোটামুটি ভালো, যতটা সতর্ক থাকা যায় এই জন্য আর কি। বিশেষত এই যে এক সময় এই তল্লাটে সবচেয়ে ধনী ছিল। কে বলছেন? ইলিয়াস বলছেন। নাম ইলিয়াস। ইলিয়াস বলছি, মোহাম্মদ শাহ বলছেন। ঠিক আছে, নাম ইলিয়াস। নামটি আপনারা হয়তো শুনে থাকবেন। এই কথাগুলো কে বলছেন? গৃহস্বামী মোহাম্মদ শাহ বলছিলেন কিন্তু। ঠিক আছে, কার সম্পর্কে বলছেন? ইলিয়াসের সম্পর্কে বলছেন। অতিথি বলে, নিশ্চয়ই, নাশন বা জোন আছে কি? জো আছে কি? লোকটা কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম চারিদিকেই ছড়িয়েছিল বহুদূর। অথচ আজ তার কিছুই নেই। আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকির দুধ দই। অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুপচুপ করে শব্দ করলো, ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে। একজনের ওপরে ওঠে তো আরেকজন তলায় পড়ে যায়। ইম্পর্টেন্ট লাইন। আসতেই পারে, কোথা থেকে নেওয়া হয়েছে বলতে পারে। ইলিয়াসের থেকে নেওয়া হয়েছে, ইলিয়াস গল্প থেকে নেওয়া হয়েছে। লিখছেন লিও টলস্টয়। কার সম্পর্কে বলা হচ্ছে? মূলত ভাবে ইলিয়াসের সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু বলছিলেন কারা? যারা বাড়িতে মোহাম্মদ শাহর বাড়িতে অতিথি এসেছিলেন তারা কিন্তু। ঠিক আছে, তারপর কি বলছে? গৃহস্বামী বলল, নিশ্চয়ই অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই। খুব ভালো করে বুঝবেন, বাবাই শব্দটি কিন্তু ইলিয়াসের উদ্দেশ্যে করছেন। কে করছেন? মোহাম্মদ শাহ। একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো। আমাদের সঙ্গে একটু কুমিষ পান করবে। ইলিয়াস ও তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো, প্রার্থনা করলো, তারপর দরজার এক পাশে কোণে গিয়ে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে কর্ত্রীদের পাশে গিয়ে বসলো। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীরা মাথা নিচু করে নমস্কার করলো, একটু খেয়ে বাকিটি কিন্তু নামিয়ে রাখলো। অতিথি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে? ইলিয়াস এসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই। এ বিষয়ে তিনি পুরো সত্য আপনাদের বলতে পারবেন। খুব ভালো করে বুঝবেন, এই লাইনটি কিন্তু ইলিয়াস বলছে। ইলিয়াস কাদের উদ্দেশ্যে বলছে? প্রতিবেশীর উদ্দেশ্যে বলছে। এখানে বলা হয়েছে কি, যে তিনি মেয়ে মানুষ, তার মনেও এক মুখেও এক। কার সম্পর্কে কথা বলা হয়েছে? তিনি যাকে উদ্দেশ্য করে বলছেন কথাটা, বা যাকে বোঝানোর জন্য বলছেন, বা যাকে জিজ্ঞেস করার জন্য বলছেন, তিনি তার স্ত্রী শামসে মাগি। একটু নামগুলো মনে রাখবেন। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলে, আচ্ছা ঠাকমা। তাকে কি নামে ডাকলো? ঠাকমা বলে ডাকলো কিন্তু। ঠিক আছে, নাম বলতে মানে উদ্দেশ্য বলে ডাকলো, অ্যাড্রেস করলো, অ্যাকচুয়ালি সেটা বলতে চাইছি। আগেকার সুখ এবং এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। পর্দার আড়াল থেকে শামসে মাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়োর সাথে একত্রে বসবাস করছি। কত বছর বসবাস করছেন? 50 বছর কিন্তু বসবাস করছেন। ঠিক আছে,
বসবাস করছি, সুখ খুঁজেছি, কিন্তু কখনো পাইনি। আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর। কত বছর তার মানে তারা এখানে রয়েছে? 2 বছর কিন্তু তারা এখানে রয়েছে, এটা মনে রাখতে হবে, 2 বছর। এবং আরেকটা যেটা মতে রাখতে হবে সেটা হচ্ছে 50 বছর বা 50 ইয়ার্স কিন্তু এই বুড়ো অর্থাৎ ইলিয়াস এবং শামসেমাগে কিন্তু একত্রে বসবাস করছেন, বা তাদের বিয়ে হয়েছে, এই কথা আপনারা বলতে পারেন। ঠিক আছে। তারপরে যেটা আমরা একটু দেখব, যখন আমাদের কিছুই নেই তখন এই ভাড়াটে যখন আমাদের কিছুই নেই তখন ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ, আর কিছু চাই না। খুব ভালো করে বুঝবে, এই কথাগুলো কিন্তু শামসেমাকে বলেছেন, এবং তিনি কিন্তু ইলিয়াসের স্ত্রী। অতিথিরা বিস্মিত, গৃহস্বামীও বিস্মিত। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। 2 হাত ভেঙে সে তার স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। বুড়ি তা আবার কথা বলল, আমি সত্যি কথা বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী পরে আমরা সুখ খুঁজে পেয়েছি। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এখন সুখের সন্ধান পেয়েছি। আমরা পেয়েছি যে যা পেয়েছি তা আমরা আর কিছু চাই না। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? বলছি। যখন ধনী ছিলাম বুড়ো আর আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলবার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই, দুশ্চিন্তারও অন্ত নেই। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই যাতে লোকনিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মুজুরদের দিকে নজর দিতে হয়, তাতে কম খেটে বেশি খেতেই ব্যস্ত। তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি, সেও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা গরুর বাছুরটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলোকে নিয়ে সরে পড়লো। রাতে ঘুমাতে গেলাম কিন্তু ঘুমোবার উপায় নেই, মনে দুশ্চিন্তা, ভেরি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো, ফলে সারা রাতে ঘুমই ছিল না। এই দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথায় চাড়া দিত, শীতেই হোক আমি শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো। এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ তো ছিলই। সে হয়তো বললে আরেকটা এভাবে হোক, সে হয়তো বলল এটা এভাবে করা হোক, আমি বললাম অন্যভাবে, ফলে ঝগড়া, সেও তো পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে অন্য এক দুশ্চিন্তা, এক পাপ থেকে অন্য পাপে দিন কাটতো। সুখী জীবন কাকে বলে কোনোদিনও বুঝিনি। আর এখন? আরেকজন জিজ্ঞেস করছে। এই কথাটি পুরো যতটুকু দেখছেন, এই পুরোটাই ছিল হচ্ছে গিয়ে আমাদের শামসেমাগের কথা। ঠিক আছে। তিনি তার জীবনকে কিভাবে দেখেছেন সেই কথা। আর এখন, আমি একসঙ্গে আমরা সকালে উঠি, দুটো সুখ দুঃখের শান্তির কথা বলি। ঝগড়ারও কিছু নেই, দুশ্চিন্তারও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। কে বলছেন এটি? শামসেমাকে। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি, কাজেই প্রভুর কাজে আমাদের লাভ ও লোকসান নেই। বাড়িতে এলেই খাবার ও কুমিশ পাই। শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে। আত্মার কথা আলোচনা করবার বা ভাববার সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। অতিথিরা হেসে বলল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম। কে বলছে এই কথাগুলো? এগুলো কিন্তু ইলিয়াস বলছে। কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যের উন্মুক্ত সত্যকে উন্মুক্ত করেছেন। এগুলো কে বলছেন? ইলিয়াস। এবং আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। তখন মোল্লা বললেন, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল তা সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসলো। সম্পাদিত তর্জমা মনীন্দ্র দত্ত। এই ছবির কাছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কারণ কিছুটা অংশ আমার ছবিটা দেখা যায়। তো সম্পাদিত অংশে আমাদের নাম কার লেখা আছে? মনীন্দ্র দত্তের কিন্তু নাম লেখা আছে। ঠিক আছে, একটু দেখিয়ে দেব। এই হচ্ছে বিষয়। এখানে তেমন ভাবে লাস্ট পেজ যেটা রয়েছে, এখানে তেমন ভাবে আমাদের দেখার বা বোঝবার কিছু নেই। মূলত ভাবে কিছু কথা শামসেমাগি নিজের তরফ থেকে বলেছেন, কিছু কথা ইলিয়াস নিজের তরফ থেকে বলছেন। এই হচ্ছিল আমাদের গল্প, একটু বড় গল্পটা, এবং কিছু কিছু তথ্য যেগুলো আপনাদের কাছে তুলে ধরা সেগুলো তুলে ধরেছি। একটু আরেকবার রিপিট করে দিই। প্রথম কথা, ইলিয়াস এই গল্পটির নাম, লিখছেন আমাদের লিও টলস্টয়। এবং উফা প্রদেশে ইলিয়াসের বসবাস ছিল। তিনি বশির ছিলেন একজন। তারপরে যেটা দেখা যাচ্ছে, তার 1 বছরের বিয়ের 1 বছরের মধ্যে তার বাবাও মারা যায়। তার 3 সন্তান ছিল, 2জন ছেলে এবং 1জন মেয়ে। তারপরে যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে একদম প্রথম পর্যায়ে তার 7টি, আমরা 722 দিয়ে কথাটা মনে রাখবো, 7টি ঘোড়া,
2টি গরু এবং 20টি ভেড়া ছিল। 35 বছর খাটাখাটনির পরে সেই সংখ্যাটা কিন্তু অনেকটা বড় হয় এবং তার কিন্তু বেশ বলবালা হয়। সেরকম কিরকম ছিল তার সংখ্যা, সেটা আমাদের 200খানা ঘটকি বা ঘোড়াকে দেখা যায়, 150খানা গরু এবং মোষকে দেখা যায় এবং 1200টি ভেড়াকে দেখা যায়। তার পরবর্তী অংশে আমরা ছেলে মেয়ের পরিচয় পাই এবং দেখা যায় তিনি কিন্তু দুর্দশা চরম অবস্থায় নেমে আসেন। সেখানে দাঁড়িয়ে আমরা কি কি দেখতে পারি, সেখানে দেখা যায় যে কিরবিজরা তার সবচেয়ে ভালো ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেছিল। তার বড় ছেলে কিন্তু মারামারিতে মারা গেছিল, ছোট ছেলে বাড়ি থেকে চলে গেছিল, পরবর্তী সময় দেখা গেল মেয়েটিও কিন্তু মারা গিয়েছিল। তাদের দেখার মতো কেউ ছিল না। দুর্দশার চরম সীমায় নেমে এসেছিলেন 70 বছর বয়সে। এবং তার সাথে কি কি ছিল, একটা কাপড়ের বোচকা ছিল যার মধ্যে একটি লোমের কোট, টুপি, জুতো এবং বুট ছিল এবং তার সঙ্গে ছিলেন কি শামসি মাগি। তাদেরকে দেখে করুণাকার হয়েছিল, করুণা হয়েছিল মোহাম্মদ শাহ তার প্রতিবেশী। ঠিক আছে। এবং তারপরে তিনি জীবনের বিভিন্ন কথা তাদের সাথে কিন্তু বলেছেন বা শেয়ার করেছেন, আমরা সেটা কিন্তু দেখতে পারি। ঠিক আছে। এখানে আমরা ইলিয়াস সম্পর্কে, ইলিয়াস বলছি, লিও টলস্টয় সম্পর্কে কিছু কথা এখানটায় লেখা আছে। আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলের যে বুকটি রয়েছে, অর্থাৎ নবম শ্রেণী পাঠ্য বইয়ের পেছনে এই বিষয়বস্তুগুলো লিও টলস্টয় সম্পর্কে দেওয়া রয়েছে। এখান থেকে আপনাদের একটা কথা জানার যে আমাদের কিন্তু যেখানে সিলেবাস দেখবেন সেখানে কিন্তু নিচে দেওয়া আছে যে এই গল্পের রসবিচার করতে। এই গল্প থেকে মূলত আপনি কি বুঝতে পারলেন যে জীবনের আহ যে আমাদের পর্ব আছে বা জীবন পর্বে যেখানে আমরা বেঁচে থাকি সেখানে অর্থ কোথাও গিয়ে প্রশ্ন চিহ্নকে দাঁড় করায়। এর মানে কি অর্থ আমাদের জীবনে সুখ বা সমৃদ্ধি আনতে পারে না? অবশ্যই আনতে পারে, তবে সেটাই শেষ কথা নয়। মানুষের জীবন ভীষণ অনিশ্চিত, আমরা বিভিন্ন ঘটনার দ্বারা কিন্তু সেটা প্রত্যেক মুহূর্তে বুঝি। এবং মূলত শান্তি বা মূলত সমৃদ্ধি সেটাই যখন আপনি মানসিক দিক থেকে সমৃদ্ধশালী এবং শান্তিপূর্ণ একজন ব্যক্তিত্ব যখন, এবং জীবনের অন্যান্য প্রত্যেকটা জিনিস ক্ষণস্থায়ী যা আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধিকে নিয়ে নিতে পারে। অবশ্যই সেটা আপনার জীবনের সমৃদ্ধি এবং সুখের পরিপূরক, কিন্তু সম্পূর্ণতা নয়, এটা আপনাকে বুঝতে হবে। এই গল্প সেই গল্পেরই সেই ইঙ্গিতে আমাদের কাছে বহন করে নিয়ে আসে। এইটি হচ্ছে মূলত গল্পের রস। এবং লিও টলস্টয় সম্পর্কে কিছু কথা আমরা দেখতে পাচ্ছি। তার জন্ম 1828 সালে 26শে আগস্ট রাশিয়ান ইরাসিনা পালিয়ায় পালিয়ানায়। নিতান্ত শৈশবে বাবা মাকে তিনি হারিয়েছেন। একজন নিকট আত্মীয়র কাছে তিনি লালিত পালিত হয়েছেন। অন্যান্য বিদ্যাচর্চার পাশাপাশি শেখেন ফরাসি এবং জার্মানি ভাষাও। 1862 সালে থেকে তার সাহিত্য জীবনে যথার্থ সূত্রপাত হয়। টলস্টয় কিন্তু কিছু বিখ্যাত গ্রন্থের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি বা লেখা রয়েছে এবং তিনি প্রয়াত হন 1910 সালে। এই হচ্ছে কি আজকের বিষয়পত্র, যেগুলো আমরা একটু দেখার চেষ্টা করলাম, যেগুলো আমাদের বইয়ের সাথে আমরা দেখেছি। তো আশা করছি আপনাদের প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার, অর্থাৎ গল্প কি কি ইম্পর্টেন্ট বিষয় গল্পের। অনেকটা বড় গল্প ছিল, খুব বেশি গল্প হলে আমরা সেগুলোকে পড়বো না, আমরা সেগুলোর মূল পয়েন্ট এবং সেখান থেকে কিরকম প্রশ্ন আসে রসবিচার করার চেষ্টা করবো এবং কবির সম্পর্কে কিছু তথ্যকে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো সকলকে অনেক অনেক থ্যাংক ইউ আজকে ক্লাসটি দেখার জন্য। এবং অবশ্যই কন্টিনিউ করা হবে, বারবার বলছি ক্লাসগুলোকে। অবশ্যই দেখে জানাবে ক্লাসটি কেমন লাগলো, আরো কিভাবে দিলে আপনাদের সেটি উপকারে লাগবে। এবং কোয়েশ্চেন অ্যান্সারের মতো করেও আপনাদের ক্লাসগুলো কিন্তু প্রোভাইড করা হবে 2-3টি গল্প বা 2-3টি কবিতা একসঙ্গে শেষ করার পরে। প্রথমে নবম শ্রেণী হবে, তারপর দশম শ্রেণী কিছু সাহিত্যের ইতিহাস, উপন্যাস আপনারা সকলেই জানেন, এবং হচ্ছে যে প্রফেসর শঙ্কুর ডায়েরি, তার সাথে সাথে ব্যাকরণের কিছু পাঠ, সাহিত্যের ইতিহাসের কিছু পাঠ, মোটামুটি পরীক্ষা অবধি আপনাদের প্রত্যেকটা বিষয় কিন্তু কন্টিনিউ করা হবে। সকলকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। এবং অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই। তো আজকে ক্লাসে অবধি, সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। নিবেদিতা ঘোষ। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। সকলকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং কন্টিনিউ করা হবে ভাই, বারবার বলছি। থ্যাংক ইউ।